জেমিনির সাথে কি কথা হলো সেই কথা আপনাদের শোনাবো। চলো জেমিনি। Sure, I'm here to help. What's on your mind? জেমিনি, Yes, I am here. How can I assist you? হ্যাঁ, হচ্ছে যে ম্যান্ডেট নিয়ে এই সরকার এসেছে তারা সেটা পালনে ব্যর্থ হচ্ছে। তারা মানুষকে নিরাপত্তা দিতে পারছে না, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারছে না। এমনকি যারা সরকারি বেসরকারি চাকরিজীবী তারা অনেকেই মনে করো যে তাদের কর্মসংস্থান হারাচ্ছে এবং তাদেরকে চাকরিচ্যুত করতে বাধ্য করছে। তো এই বিষয়গুলো নিয়ে তুমি কিছু বলো। একটি দেশের উন্নতির জন্য শান্তি, স্থিতিশীলতা এবং জনগণের মধ্যে ঐক্য থাকা খুবই জরুরি। যখন দেশে হিংসা, বিভেদ এবং অস্থিরতা তৈরি হয় তখন দেশের উন্নতি বাধাগ্রস্ত হয়। জনগণের কল্যাণ এবং শান্তিতে বসবাস নিশ্চিত করা যে কোনো সরকারের প্রধান দায়িত্ব। এটা কেন কেন এত নির্লজ্জ, বেহায়া, নষ্টামি ওরা করে যাচ্ছে দিন দিন? তুমি কিছু বলবে? মানুষের প্রত্যাশা পূরণ না হওয়া এবং দায়িত্ব অবহেলা করা খুবই দুঃখজনক। যখন সরকার জনগণের প্রতি দায়িত্ব অবহেলা করে তখন জনগণের মধ্যে হতাশা এবং ক্ষোভ তৈরি হয়। দায়িত্বজ্ঞানহীনতা, নির্লজ্জতা এবং দুর্নীতি একটি দেশের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে। জনগণের উচিত তাদের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরা এবং সরকারকে তাদের দায়িত্ব পালনে বাধ্য করা। একটি সুস্থ গণতন্ত্রে জনগণের মতামত খুবই গুরুত্বপূর্ণ। যখন প্রতিবাদ করার সুযোগ সীমিত থাকে এবং মানুষ ভয়ে কথা বলতে পারে না তখন এটা খুবই দুঃখজনক। মব জাস্টিস বা যে কোনো ধরনের অন্যায় করা মানবাধিকারের লঙ্ঘন। সরকারের উচিত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিবাদের অধিকারকে সম্মান করা। মানুষের ভয়ে কথা বলতে না পারাটা একটা বড় সামাজিক সমস্যা এবং এর সমাধানে পদক্ষেপ নেওয়া উচিত। দেশে যে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, বিশেষ করে মানুষের নিরাপত্তা, অর্থনৈতিক অবস্থা এবং স্বাধীনতার ক্ষেত্রে, সেটা আমি বুঝতে পারছি। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতির ব্যবস্থা করা খুবই জরুরি। সরকারের দায়িত্ব এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করা এবং মানুষের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা। দেশের উন্নয়নের জন্য মানুষের জীবনযাত্রার মান উন্নত করা খুবই প্রয়োজন। সে তো আমি জানি, সেটা তুমিও জানো, আমিও জানি, কিন্তু সেগুলো তো করার চেষ্টা থাকতে হবে। তারা তো চেষ্টাই করছে না। তারা তো সবসময় নিজেদের আখের গোছানোর চেষ্টায় আছে। তারা সবসময় নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত আছে। তারা সাধারণ মানুষের কথা মোটেই ভাবছে না। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা সরকারের দায়িত্ব। তারা যদি নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয় এবং মানুষের কথা না ভাবে তবে সেটা দুঃখজনক। তাদের সঠিক দায়িত্ব পালন করা উচিত এবং মানুষের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা উচিত। জনগণের নিরাপত্তা, অর্থনৈতিক অবস্থার উন্নয়ন এবং স্বাধীনতা নিশ্চিত করা সরকারের প্রাথমিক দায়িত্ব। আরে ভাই, সে দায়িত্ব তুমিও জানো, আমিও জানি, কিন্তু এরা দায়িত্ব তো পুরাটাই অবহেলা করছে। তারা যে ম্যান্ডেট নিয়ে এসেছে মানুষ বৈষম্যর শিকার যাতে না হয়, মানুষ যেন তাদের স্বাধীনতা পুরোপুরি ফিরে পায়, কিন্তু তারা তো সেই স্বাধীনতা তো দূরের কথা, তারা মানুষের উপর যে অত্যাচার জুলুম করছে, এটা কি তুমি কি মনে করো? এটার আসলে এটা তাদের জন্য কতটুকু রাইট বা তাদের কতটুকু ম্যান্ডেট আছে এগুলো করার? নিরপেক্ষভাবে দেখলে জনগণের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা যে কোনো সরকারের দায়িত্ব। যদি সরকারের কার্যকলাপে জনগণের স্বাধীনতা এবং নিরাপত্তা ক্ষুণ্ণ হয় তবে সেটা গ্রহণযোগ্য নয়। ম্যান্ডেট মানে জনগণের দেওয়া ক্ষমতা এবং সেই ক্ষমতার অপব্যবহার করা ঠিক নয়। সরকারের উচিত জনগণের উন্নয়ন এবং নিরাপত্তার জন্য কাজ করা, নিজেদের স্বার্থের চেয়ে জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া।
অত্যাচার এবং জুলুম করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং সরকারের দায়িত্ব এই ধরনের অন্যায় বন্ধ করা। আরে ভাই, সেটা তো করছেই না রে, ওরা তো বন্ধ করছে না। ওরা কি চায়? ওরা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, দেশের পূর্বের স্বাধীনতাকে অস্বীকার করে। তারা তো এই যে আমাদের মুক্তিযুদ্ধের স্থপতি বঙ্গবন্ধু, তাকেও অস্বীকার করে। এসব বিষয়ে তুমি কি বলবে বলো? যারা দেশের মুক্তিযুদ্ধকে এবং দেশের স্বাধীনতাকে অস্বীকার করে সেটা খুবই দুঃখজনক। মুক্তিযুদ্ধ দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং এর মাধ্যমে দেশ স্বাধীনতা লাভ করে। যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তারা দেশের ইতিহাস এবং স্বাধীনতাকে অসম্মান করে। দেশের স্থপতিকে অস্বীকার করাও একই ধরনের অসম্মানজনক কাজ। সবার উচিত দেশের ইতিহাসকে সম্মান করা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখা। ঠিক বলেছ, কিন্তু ওরা সেটা কেন বুঝতে পারে না? ওরা কেন বুঝতে চায় না যে ৭১ না হলে আজ বাংলাদেশ হতো না, আজ এটা পশ্চিম পূর্ব পাকিস্তান হয়ে থেকে যেত। তো এইটা কেন তারা বুঝতে চায় না? ওরা পাকিস্তানকে তাদের পূর্বপুরুষ কেন মনে করে? এই বিষয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে। কিছু মানুষ হয়তো রাজনৈতিক বা আদর্শগত কারণে মুক্তিযুদ্ধকে এবং দেশের স্বাধীনতাকে অন্যভাবে দেখতে পারে। আবার কিছু মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা, বিশ্বাস বা পারিবারিক পটভূমিও এর পেছনে কাজ করতে পারে। তারা হয়তো নিজেদের বিশ্বাস অনুযায়ী ইতিহাসকে দেখে এবং মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে অস্বীকার করে। এই বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা একটি জটিল বিষয়। কিন্তু আমার যে খুব দুঃখ হয়, কারণ আমি তো দেশকে ভালোবাসি। আমি কোনো দলের হয়ে কথা বলছি না, আমি সাধারণ মানুষের আত্ম উপলব্ধির কথা বলছি। সাধারণ মানুষ যে কষ্ট পাচ্ছে, তাদের বুকে যে রক্তক্ষরণ হচ্ছে, সেই রক্তক্ষরণ করছে বর্তমান যারা এই ম্যান্ডেটবিহীন সরকার এসেছে। তারা দেশকে দিন দিন মনে করো যে দিন দিন অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। আমি আপনার মতামতকে সম্মান করি। প্রত্যেকেই পরিস্থিতি নিজের মতো করে দেখে এবং ভিন্ন মত থাকতে পারে। আপনার যদি নির্দিষ্ট কোনো বিষয়ে জানার থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, অবশ্যই আছে। নিউজে আরেকটি সংবাদ দেখতে পাচ্ছি, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন স্থাপনের ৬টি ধারায় আপত্তি ঢাকা। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের একটি প্রস্তাবিত ধারায় ঢাকা আপত্তি জানিয়েছে। সরকার মনে বলো 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 সরকার মনে করছে কিছু ধারা দেশের সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ তৈরি করতে পারে। তাই তারা নির্দিষ্ট কিছু ধারা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে এবং সংশোধনের আহ্বান জানিয়েছে। ঠিক আছে, বুঝলাম। লাইনে থাকো, আরো কিছু প্রশ্ন আছে। ঠিক আছে, আমি অপেক্ষা। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, ভালো বলেছো। আরেকটি বিষয়, সেটা হচ্ছে রাজনৈতিক একত্রীকরণ ও নির্বাচন নিরসনে নীরবতা। স্থগিত নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণা না করায় রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে। রাজনৈতিক দলগুলো এবং সেনাবাহিনীর সঙ্গে চুক্তির অগ্রগতি স্থবির এবং তা নির্বাচনের সরকারি অঙ্গভঙ্গি ও বিশ্বাসে স্থায়ী প্রভাব ফেলছে। তোমার অভিমত? সরকারের পক্ষ থেকে নির্বাচনের তারিখ ঘোষণা না করায় রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছে। রাজনৈতিক দলগুলো এবং সংলাপ স্থবির হয়ে পড়েছে এবং সরকারের প্রতি আস্থাহীনতা তৈরি হয়েছে। এটি দেশের সামগ্রিক পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। রাজনৈতিক ঐকমত্য এবং স্বচ্ছতা জরুরি এই পরিস্থিতি উত্তরণের জন্য।
ধন্যবাদ। সরকারের পক্ষ থেকে নির্বাচন স্থগিত করার পর থেকে একটি অচল অবস্থা বিরাজ করছে। নতুন নির্বাচনের তারিখ ঘোষণা না করায় অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে চুক্তি স্থবির হয়ে আছে। এটি নির্বাচনের বিশ্বাসযোগ্যতাকে প্রভাবিত করছে। তুমি কি লক্ষ্য করেছো ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে দমন ও নিরসন এগুলো আন্তর্জাতিকভাবে কি এর কোনো চাপ নেই? সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্য এবং নির্যাতনের কিছু ঘটনা আন্তর্জাতিকভাবেও সমালোচিত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংগঠনগুলো এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সরকারের উপর ব্যবস্থা নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে। তবে এই চাপ কতটা কার্যকর তা নির্ভর করে সরকারের পদক্ষেপের উপর। আমি আমার বাংলাদেশকে নিয়ে আজকে কিছু তোমাকে জিজ্ঞাসা করব। অবশ্যই, আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। আপনি কি জানতে চান? আমি জানতে চাই, সরকার থেমে নেই, ডিপ স্টেটের খেলা গভীর হচ্ছে। এ বিষয়ে তুমি কি আমাকে জানাতে পারো ইনফরমেশন? কিছু লোক মনে করে সরকারের শাখাপাশাপি কিছু অদৃশ্য শক্তিও দেশের কর্মকাণ্ডে প্রভাব ফেলছে। তবে এটি একটি বিতর্কিত ধারণা এবং বিভিন্ন লোকের ভিন্ন ভিন্ন মত আছে এই বিষয়ে। এটা নিয়ে স্পষ্ট করে কিছু বলা মুশকিল। আচ্ছা, আর একটা বিষয় আমাকে বলবে, সেটা হচ্ছে আমি একটু এই যে সাবেক আজকের একটা নিউজ দেখলাম, সাবেক সিইসি নুরুল হুদার শনির দশা, সুনামি হয়ে বর্তমান নির্বাচন কমিশন। এ বিষয়ে একটু তোমার বিশ্লেষণ। খবরের কাগজে কিছু রিপোর্ট অনুযায়ী সাবেক সিসি নির্বাচন কমিশনার জনাব নুরুল হুদার সময়কার কিছু নেওয়া সিদ্ধান্ত বর্তমানে সমালোচিত হচ্ছে, যার কারণে বর্তমান নির্বাচন কমিশনকেও কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে এটা একটি চলমান বিতর্ক। তাই এদিকে আরেকটি মানে মাধ্যমে জানা যাচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে হটাবার ষড়যন্ত্র সামিল মানে বিশেষ একটি মহল। এই মহলের উদ্দেশ্য মানে রাষ্ট্রপতিকে দেশ থেকে মানে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করে সেখানে অন্য কাউকে বসানো। এটার সম্পর্কে তোমার মতামত কি? রাষ্ট্রপতিকে নিয়ে এমন ষড়যন্ত্রের খবর কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, তবে এর সত্যতা যাচাই করা কঠিন। সাধারণত এমন ঘটনাগুলোর পেছনে রাজনৈতিক বিভেদ বা ক্ষমতা দখলের উদ্দেশ্য থাকে, তবে এ বিষয়ে নিশ্চিত হয়ে কিছু বলা মুশকিল। আমি তো হতাশ হয়ে যাচ্ছি তোমার উত্তরে। আমি বুঝতে পারছি আপনার হতাশার কারণ। দেশের পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা থাকলে এমন লাগা স্বাভাবিক। আমি আশা করছি তুমি আরো স্পষ্ট বার্তা আমাকে দেবে। আমি আপনার উদ্বেগের কথা বুঝতে পারছি, তবে রাজনৈতিক বিষয়গুলো প্রায়ই জটিল ও অনিশ্চিত তথ্য পাওয়া কঠিন হতে পারে। আমি আপনাকে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য দেওয়ার চেষ্টা করছি। আশা করি বুঝতে পারছেন। তোমাকে আমি জিজ্ঞেস করছি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টাকে কি বলেছেন? আর এদিকে প্রধান উপদেষ্টাকে কি বলেছেন? মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াকে সুগুরুত্ব দেয় এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে। আর প্রধান উপদেষ্টা বলেছেন যে সরকার বলো। সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর এবং সহযোগিতা প্রত্যাশা করে। আমি প্রশ্নটা আরেকবার করছি, তুমি একটু আমাকে লাউড অ্যান্ড ক্লিয়ার, পরিষ্কারভাবে একটু বিশদভাবে বিষয়টাকে আমাকে জানানোর চেষ্টা করবে, ঠিক আছে? আমি চেষ্টা করছি আপনাকে সবচেয়ে পরিষ্কার তথ্য দিতে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন যে
যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াকে গুরুত্ব দেয় এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে। আর প্রধান উপদেষ্টা বলেছেন যে সরকার সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর এবং সহযোগিতা প্রত্যাশা করে। আশা করি এবার স্পষ্ট হয়েছে। এবার হয়তো বা স্পষ্টই। আচ্ছা, আমি আরও কিছু প্রশ্ন করছি। হ্যাঁ, করুন, আমি শুনছি। আমি একটা নিউজে দেখলাম, এখানে বলছে আন্তর্জাতিক ইশারাতেই ফিরবে আওয়ামী লীগ। এটা তো তোমার মানে বিশ্লেষণ কি? কিছু বিশেষজ্ঞ মনে করেন যে আন্তর্জাতিক পরিস্থিতি এবং বিদেশি শক্তিগুলোর প্রভাব বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের মতে আগামী নির্বাচনে আওয়ামী লীগের ফিরে আসার পেছনে আন্তর্জাতিক সমর্থনও একটা কারণ হতে পারে। তবে এটা নিশ্চিতভাবে বলা কঠিন, কারণ রাজনীতির পূর্বাভাস দেওয়া সবসময় জটিল। আচ্ছা, আরেকটা কথা বলি, জুলাই আন্দোলন নিয়ে। জুলাই আন্দোলন অন্ধকার যুগের সূচনা করেছে, এটা বলেছেন ব্যারিস্টার মঞ্জু। তো এই আন্দোলন আসলে তোমার কাছে কি মনে হয়, এটা কি বাস্তব? জুলাই মাসে যে আন্দোলন হয়েছিল সেই সম্পর্কে বিভিন্ন লোকের ভিন্ন ভিন্ন মত আছে। কেউ মনে করেন এটি দেশের পরিবর্তনের জন্য জরুরি ছিল, আবার কেউ এটাকে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির কারণ হিসেবে দেখেন। ব্যারিস্টার মঞ্জু যেমন এটাকে অন্ধকার যুগের সূচনা বলেছেন, তেমনি অন্য অনেকেই এই আন্দোলনের ইতিবাচক দিকগুলোও তুলে ধরেন। তাই এটা ঠিক কী সূচনা করেছে তা বলা কঠিন, এটি দেখার উপর নির্ভর করে। ঠিক আছে, আমি তোমার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই। যখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তার শাসন আমলে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতি, অর্থনৈতিক মানে দিক দিয়ে, সব দিক দিয়ে দেশের যে উন্নয়ন হয়েছে, এটা তোমার কাছে কি মনে হয়? আদৌ উন্নয়ন হয়েছে নাকি এটা মিথ্যা? শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি এবং অবকাঠামোগত উন্নয়ন লক্ষ্য করা গেছে। বলো বলো। শিক্ষার হার বেড়েছে এবং দারিদ্র্যের হারও কমেছে। তবে কিছু সমালোচনাও আছে, যেমন উদাহরণস্বরূপ পদ্মা সেতু, মেট্রো রেল এবং বিভিন্ন বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হয়েছে। অর্থনৈতিক দিক দিয়ে দেশ কিছুটা অগ্রগতি লাভ করেছে। তবে উন্নয়নের সুফল সবাই সমানভাবে পায়নি এবং কিছু সমালোচনাও আছে।